শিক্ষক নিয়োগের পর এবার শিক্ষাকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তিও এসএসসির। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষাকর্মীদের চাকরিও কিন্তু বাতিল হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। আর এবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর শিক্ষাকর্মী নিয়োগের বিধি জারি করেছিল বেশ কিছুদিন আগেই। স্কুল সার্ভিস কমিশন আজ শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। মূলত স্কুলে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য যে শূন্য পদের সংখ্যা এসএসসিকে পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে, সেখানে এসএসসি জানাচ্ছে যে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পদের ক্ষেত্রে 2989টি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 5488টি শূন্যপদ রয়েছে। আর এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্যই আগামী 16ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এবং শুধু তাই নয়, এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে 31শে আগস্ট এসএসসির ওয়েবসাইটে বিস্তারিত নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদে নিয়োগের জন্য এসএসসি কবের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে তার বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। তবে এসএসসি সূত্রে যেটা জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় এসএসসি। তার কারণ তুমি জানো, ইতিমধ্যেই এসএসসি শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা আগামী 7 ও 14ই সেপ্টেম্বর নেবে। একটা বিশাল কর্মকাণ্ড রয়েছে এসএসসির সামনেই। প্রায় 5,80,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তাই এই নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ব্যাপারে প্রক্রিয়া শুরু করবে এসএসসি। আর সেই কারণেই 16ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা, তেমনটাই এসএসসি নোটিফিকেশন করে জানিয়েছে। বেশ, এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট আলিপুর আদালতে। চূড়ান্ত চার্জশিট সিবিআই এর 17 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআই এর। শেষ বাজেয়াপ্ত নথি প্রমাণ নিয়ে চার্জশিট। 26শে আগস্ট 5 অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সিবিআই এর। কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার মধ্যেই চূড়ান্ত চার্জশিট। বাংলা বলায় বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এরকম নানা অভিযোগ। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে। আমেরিকা থেকে কিভাবে ডিপার্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন। আপনারা কি আমেরিকার মতো ডিপার্টেশন করতে চান? এটা খুব জটিল বিষয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে। এখনো বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি। অভিযোগ, অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাটেও একই ঘটনা হচ্ছে। এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক। পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সংগঠন কেন মামলা করছে, কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না? কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে।
দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন, নথিও বানিয়ে দিচ্ছেন। জাতীয় স্বার্থের বিষয়, আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে হেভিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 11 সেপ্টেম্বর। নিউজ 18 বাংলা। ফের বাংলার বাইরে বাংলা বলায় আক্রান্ত বাংলাদেশি তকমা দিয়ে মার বাংলার পরিযায়ীকে। বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলার শ্রমিক। ভুবনেশ্বরে মারধর, মুর্শিদাবাদের 8 পরিযায়ীকে। আক্রান্তরা ভগবানগোলার হাসপাতালে ভর্তি। জনশতাব্দীতে 1:25 গেছিলাম ভুবনেশ্বর মহাবীরনগর, কাজে গেছিলাম 12:30 1টার সময়। 15-20 জন আসলো, সব লাঠি লাঠনা সব কিছু নিয়ে, ওখানকারই লোকাল ছেলে দিয়ে আমার পুরো যত ডকুমেন্ট ছিল সব কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে, 3,500 টাকা ছিল তাও কেড়ে নিলে। দিয়া বলছে তোর লোক বাংলাদেশি, আসে মারতে লাগলো। পুলিশ এলো 4টার সময়, পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল, অন্য নিয়ম লাগিয়ে দিল, মানে চেঞ্জ করে দিল কথা। পুলিশও আমাদেরকে মারলো। পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায়, এমনি সাদা কাগজে আমাদেরকে সই করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড়। মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী, নিখোঁজ ফাঁসি দেওয়ার পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে আক্কালকোটে গিয়ে কাজে গিয়েছিলেন আর সেখান থেকেই নিখোঁজ। 22 আগস্ট থেকে নিখোঁজ ফাঁসি দেওয়ার পরিযায়ী। আক্কালকোট থানায় অভিযোগ, সহকর্মীদের ছেলেকে ফেরাতে প্রশাসনের কাছে আর্জি মায়ের। কাজে গেছে, কাজে থাকে, ওইখান থেকে হারে গেছে। 4 জন গেছে একসাথে, 2 জন বার হয়ে আসলো। একটা ছেলেকে পাওয়া গেল, ওই ছেলেটাকে এখন পাওয়া যায় না। আমি বলতেছি যে প্রকার হোক আমার ছেলেকে আনে দিই। বিজেপি বিধায়কের অনুপ্রবেশের অভিযোগ তোলায় শোকজ। অশোক কীর্তনিয়ার পরিবারের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলে মতুয়া মহাসংঘের লেটার হেডে নালিশ। বনগাঁর মহকুমা শাসকের কাছে নালিশ করায় শোকজ। মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসকে শোকজ করলেন মতুয়া মহাসংঘের প্রধান মমতা বালা ঠাকুর। অনুমতি ছাড়াই পদক্ষেপ নেওয়ায় শোকজ বলে দাবি। মমতা মহাসংঘের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমি কিছুই জানি না। সেটা করে থাকে কে বিধায়ক, কে সেটা নিয়ে আমাদের না, সে বিজেপি তারা বুঝে নেবে। 2002 সালের কার নাম আছে কি না আছে সেটা লিগালভাবে যখন হবে সেটাই করবে। কিন্তু অল ইন্ডিয়া মমতা মহাসংঘের লড়াই নিঃশর্ত নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড় মা বিনাপানি ঠাকুর, গোপীকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখনও ওরা চলছে। এটা এই লড়াই চলবে। তো সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মমতা মহাসংঘ এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ, সেটাকে আমরা অল ইন্ডিয়া মমতা মহাসংঘ সেটা আমরা জানার পরে শোকেস করেছি ওকে, যে এটা এইভাবে করতে পারো না তুমি। শোকজ নয়, সাসপেন্ড করা উচিত ছিল বলে তো বিধায়কের। প্রসেনজিৎ বিশ্বাস যেটা বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফলস কেসে ফেসে গিয়েছে। মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন, আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন, শোকজ না, আপনাকে ওকে সাসপেন্ড করলে তবে যোগ্যতম জবাবটা হতো। অনুমতি চাওয়ার জন্য ফোন করেছিলেন বলে পাল্টা দাবি। শোকজের পর দাবি মতুয়া মহকুমা কমিটির সম্পাদকের। 14 তারিখে সম্ভবত ডেপুটেশনটা করেছিলাম। তার আগে আমি 12 তারিখ রাত্রিবেলায় আমি বিকেল বেলায় ফোন করি মার কাছে পারমিশন নেওয়ার জন্য, কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আমি আর ফোনে ওনার সঙ্গে কথা হয়নি। এটা সত্যি কথা, এটা আমি বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে আমি ডেপুটেশনটা করেছি। আমি যেহেতু একজন আইনজীবী, দেশে যে হারে SIR নিয়ে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেই জন্য আমি এটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। আর যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেবে আমি তার উত্তর আমি দেবো।